like any other young person. You will not recognize her. বিশ্বমঞ্চে আন্দোলনের 3 তরুণ প্রতিনিধিকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। সংবর্ধনায় আপ্লুত হলেন জুলাই বিপ্লবের ছাত্র জনতার বীরত্ব গাথা তুলে ধরে। He became a symbol for everybody. So everybody was raising hands and inviting them to shoot. গুলিতেই মৃত্যু হয় শিক্ষার্থী আবু সাইদের, জানালেন ময়না তদন্তকারী চিকিৎসক। রিপোর্ট পাল্টে দিতে চাপ দিয়েছিল তখনকার প্রশাসন। রিপোর্টটা আসলে তারা যে কোনোভাবে আসলে টেম্পারিং করতে চেয়েছিল, যেটা যেন মানে এমনভাবে দেখায় যেন এটা আসলে হেড ইনজুরি কিংবা অন্য কিছু হয়ে থাকে। অক্টোবরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ। সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতেই মূল্যায়নের সিদ্ধান্ত, সুযোগ থাকবে পুনঃনিরীক্ষণের। সারা দেশে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। সেপ্টেম্বরে আক্রান্ত 13,000-এর বেশি। শ্বাসকষ্ট, রক্তক্ষরণ হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা। ঢাবি কর্তৃপক্ষের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরে যুবদল কৃষক দল নেতা বিবাদ, অনুসারীদের মধ্যে সংঘর্ষ। মহাসড়কে গাড়ি ভাঙচুর, যমুনা টিভির প্রতিনিধি লাঞ্ছিত। বিশ্বমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, তারুণ্যের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ। অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। একই সাথে করেছেন ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ। They just look like any other young person. You will not recognize her. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. লিডার্স স্টেজে এইভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি 2 প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা। It's not just the young people. Every single person in Bangladesh support this cause. And I'm very happy that the support in the people of the United States to make that happen. And the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They said we put the reset button, old is gone. So now you build a new Bangladesh on top of it. The images of our dreams, and this is a Bangladesh of the dreams they will make. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সাথে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। Many people don't know the story that I know, and I saw him very close range, what he is all about, and I'm so proud to be his friend and Hillary's friend and Chelsea's friend. এ সময় নতুন বাংলাদেশের যাত্রায় পাশে থাকার প্রত্যয় জানান বিল ক্লিন্টন। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, then the rest get repaid. প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিভাবে সাহসী ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছিল, সেই ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান তুলে ধরেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা। এ সময় আবেগ আপ্লুত ডক্টর ইউনূস জানিয়েছেন, তাদের সর্বোচ্চ ত্যাগী পরিবর্তন এসেছে বাংলাদেশে।
ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দেয়া বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জুলাই আন্দোলন। ডক্টর ইউনূস বলেন, তরুণরাই এনেছে এই পরিবর্তন, তাদের আত্মত্যাগেই পতন হয়েছে ফ্যাসিবাদের। Young people just got together and said, enough is enough. We don't want you anymore. This is the end. We want to mark it end. Government tried to bring police to kill, shoot, and they did. এ সময় স্বৈরাচারী সরকারের ভয়াবহতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশেষ করে আন্দোলনকারীদের দমাতে বিগত সরকার যে তাণ্ডব চালিয়েছিল তা বর্ণনা করেন তিনি। And they would stop killing and just complain to their bosses that why are we doing this? Because they keep coming. You kill one, 3 more comes up. You kill 3, 30 more comes up. So kill us too. So that is the spirit in which the whole revolution took place. এক পর্যায়ে রংপুরের শহীদ আবু সাইদের প্রসঙ্গ আসলে আবেগাপ্লুত হন ডক্টর ইউনূস। তুলে ধরেন তার বীরত্বের কথা। Abu Said, he just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. বক্তব্য শেষ হতেই তাকে ঘিরে ধরেন কূটনীতিক সহ উপস্থিত অতিথিরা, যার মধ্যমণি হয়ে ওঠেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ একে একে সবাই কুশল বিনিময় করেন ডক্টর ইউনূসের সাথে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সম্পন্ন হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন এবং বাকি বিষয়গুলো এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি হবে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক জানিয়েছেন, প্রতিবারের মতোই ফল পুনর্নিরীক্ষণের সুযোগ এবারও থাকছে। আর গবেষক ও শিক্ষা বিশ্লেষক বলছেন, পরীক্ষা বাতিলের আগে একটি জরিপ করে বেশিরভাগ পরীক্ষার্থীর মনোভাব জেনে এরকম রেজাল্ট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। ছাত্র জনতার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় এইচএসসির বেশ কিছু পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু কিছু শিক্ষার্থীর নজিরবিহীন আন্দোলনে এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। প্রশ্ন দেখা দেয়, কিভাবে প্রকাশ করা হবে ফল। ৩৫ দিন পর জানা গেল, সম্পন্ন হওয়া বিষয়ের খাতা মূল্যায়ন এবং অসম্পূর্ণ বিষয়ের ফল দিতে বেছে নেওয়া হলো এসএসসি পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক ফল। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশ করব, এটা যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়নের মাধ্যমে, আর যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো এসএসসির যে রেজাল্ট এসছে সেই রেজাল্টকে সাবজেক্ট ম্যাপিং করে। আমরা 2020-এ, 2021-এ, 2022-এ এই নীতিমালা অবলম্বন করে করেছি। মনে করেন একজন এসএসসিতে বিজ্ঞানে ছিল, এখন সে উচ্চ মাধ্যমিকে গিয়ে কমার্স হয়ে গেছে বা আর্টস হয়ে গেছে, তার সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেটা আমাদের একটা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে সেটা করা হয়। অক্টোবর মাসের মাঝামাঝিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের চিন্তা করছে শিক্ষা বোর্ড। ফলটা প্রকাশের এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, এটা অক্টোবরের মাঝামাঝি দিকে হতে পারে। রেজাল্ট প্রকাশের পরে কারো যদি মনে হয় যে তার এইটা মানে ভুল হয়েছে, সেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত বেশিরভাগ শিক্ষার্থীর মনোভাব ফুটে ওঠেনি বলে অভিমত শিক্ষা গবেষকের। তবে শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিছু সংখ্যক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন তো দেশের বৃহত্তর শিক্ষার্থী গোষ্ঠী সেটা মেনে নিয়েছে এবং মানসিক একটা প্রস্তুতিও তৈরি হয়ে গেছে তাদের। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্যই আসলে তাদের মনোযোগটা চলে গেছে। ফলে এখন আর উচ্চ মাধ্যমিক নিয়ে আর ভাবার কোনো সুযোগ নেই। পরবর্তী ক্ষেত্রে যদি এরকম আবার পরিস্থিতি তৈরি হয়, আমি সেটা আবার বলবো যে এর একটা জরিপ চালানোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। গুটি কয়েক শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া একটি ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। এবছর এইচএসসি ও সমমানে 14.5 লাখ শিক্ষার্থী অংশ নেয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 2 জন মারা গেছেন আর হাসপাতালে ভর্তি হয়েছেন 854 জন। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন 13,000-এর বেশি মানুষ। রোগীরা শ্বাসকষ্ট অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে একেবারেই দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ভ্যাপসা গরমে দিনভর বৃষ্টি, এমন আবহাওয়ার সুযোগে প্রতিনিয়ত পানি জমে থাকছে বাসাবাড়ি কিংবা সড়কের বিভিন্ন স্থানে। আর তাতেই বাড়ছে এডিস মশার প্রজনন, বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিদিনই হাজারো রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল একই চিত্র। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে কোনো সিটই ফাঁকা ছিল না। তীব্র মাথা ব্যথা অথবা পুরো শরীর ব্যথার পাশাপাশি বমি ও রক্তক্ষরণের মতো সমস্যায় ভুগছেন ডেঙ্গুতে আক্রান্তরা। প্রথম গেছে বাথরুম দিয়ে অক্ত, তার পাশে মুখ দিয়ে বাথরুম বদ্ধ হয়ে গেছে, পাশে মুখ দিয়ে গেছে। কালকে দুপুর নিয়ে অক্তর একটু বন্ধ হয়েছে, আজকে আবার বিলাট দিতে হবে আর একটা। অনেক জ্বর ছিল আর পুরো শরীর ব্যথা ছিল, এই জন্য টেস্ট করাইছি ডেঙ্গু আছে কিনা। তো এখানে রিটায়ার করার পরে এই ডেঙ্গু মানে এখানে রক্তর চাপ সাদাটা কোমর আর লালটা বালি। তবে 3 থেকে 4 দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়েছেন এমন রোগীও আছে। 6-7 দিন আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি ভালো। না অনেক একটু জ্বর কমাইছে, আর ওই যে পায়খানার লাগে যখন বেলা যাইতে হেডিও অনেক কমছে, অনেক পয়েন্টটা বাড়ে না, পয়েন্ট খালি কমে। চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে দিনরাত কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালে ভর্তির পর রোগীর স্বাস্থ্যের অবনতি হয়েছে গত বছরের তুলনায় এমন সংখ্যা অনেকটাই কম। আমাদের পূর্বের রোগী ছিল 90 জন, এরপর গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন, আর রোগীর ছাড়পত্র নিয়েছে 17 জন। তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে যদি তার পারসিস্টিং ভমিটিং থাকে, পারসিস্টিং ডায়রিয়া থাকে, রোগী যদি নিস্তেজ হয়ে পড়ে, যে রোগী মুখে খেতে পারতেছে না, তা প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, এছাড়াও যদি তার পেটে পানি চলে আসে বা ফুসফুসে পানি চলে আসার কারণে শ্বাসকষ্ট হয়, অথবা কোনো জায়গা দিয়ে যদি ব্লিডিং দেখা যায় যে দাঁতের মাড়ি দিয়ে বা চোখের এখানে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভর্তি হইতে হবে। ডেঙ্গু পজিটিভ কিন্তু গুরুতর কোনো উপসর্গ নেই এমন রোগীদের হাসপাতালের আউটডোর থেকেই চিকিৎসা দিয়ে বিদায় করে দেয়া হচ্ছে বলে জানানো হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক হলের সাবেক প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর এক স্বজন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিহতের ফুফাতো বোন এই মামলাটি করেছেন। আদালত সেটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন। গত 18 সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় 6 ছাত্র এখন কারাগারে। নিহত তোফাজ্জলের আপন বলতে কেউ বেঁচে নেই। ঘটনার 1 সপ্তাহ পর মামলা করতে এগিয়ে এলেন ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেন তিনি। ওই দিন সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে আসামি করা হয়। সেখানে আছেন তখনকার প্রভোস্ট। শুনানি শেষে 15 জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছেন আদালত। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন। যদি জিয়ার মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে। সো সে পুলিশ রিপোর্ট, শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনার কঠিন বিচার দাবি করেন মামলার বাদী। ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে, আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না, যেন রেহাই যেন না পায়, এটাই আমার চাওয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুমের ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী 11 পরিবার। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালে সুবিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ভুক্তভোগীরা।
বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের। দুপুরে গুম হওয়া 11 পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন। 2 জন ছাড়া পেলেও ফিরে আসেনি 9 পরিবারের 10 জন। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। কিছু সাদা পোশাকধারী লোক গুম কমিশনের কর্মকাণ্ডে হতাশার কথা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ন্যায় বিচারের আশায় ট্রাইব্যুনালে শরণাপন্ন হওয়ার কথা জানান তারা। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক, ডিজিএফে দেখে। এই র্যাপের আশরাফে পোস্টিং করে আবার আর্মিতে দিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্য মামলাও করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে কোনো কোথাও পাইনি। 5 সদস্য যে কমিশন করছে তাদের প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে, যারা অপরাধী, তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা যদি তারা দেশে থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার? বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তুলে ধরেন গুম থাকা অবস্থায় তার উপর নির্যাতনের ভয়াবহতা। গুম হওয়ার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয়। আমাকে যখন ছেড়ে দেয় কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি, আমি যেন আইন পেশায়ও নিয়োজিত না হই, এবং আমাকে আত্মীয় স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন। চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের আইনের অধীন সব অপরাধের বিচার হবে। এখানে সময় বা প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ নয়। যেগুলো গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। সবগুলো আয়নাঘর জাতির সামনে তুলে ধরলে নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার চকরিয়ায় তানজিমের উপরে হামলার ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ, একটি মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটককৃতদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে অপরাধে জড়িত ছিল, আর বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছে। দুর্বল ব্যাংককে দেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 3 দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক। এরপরে সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সম্মত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, কোন ব্যাংক কি পরিমাণের ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। তবে সুদ হার নির্ধারিত হবে 2 ব্যাংকের আলোচনার মাধ্যমে। ব্যাংকাররা বলছেন, পর্ষদে আলোচনার পরই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে। অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। চাহিদা মতো গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না এসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,000 কোটি টাকার উপরে। প্রায় 3,700 কোটি টাকা ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এরপরই আছে সোশ্যাল ইসলামী, ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সমঝোতা চুক্তি হয় দুর্বল ব্যাংকের সাথে। এরপরও টাকা ধার দিতে অনাগ্রহ ছিল সবল ব্যাংকগুলোর। এমন অবস্থায় 10টি সবল ব্যাংকের সাথে বৈঠকে বসেন গভর্নর। নিশ্চয়তা দেওয়া হয় টাকা ফেরতের। গ্যারান্টি ব্যাপার ওনার বলেছে দেওয়ার টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, বলছি আপনার বাইলেটারাল ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব, আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাংকে জানাবো। সেন্ট্রাল ব্যাংক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিঅ্যালোকেট করবেন এবং দ্য ব্যাংক যেখানে টাকাটা ওনারা দিতে চান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গভর্নরের সাথে বৈঠকের পর দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো। সুদের হার বাজার ভিত্তিক হলেও ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। রেসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের
সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে যে কোন ব্যাংক কত পরিমাণ লিকুইডিটি সাপোর্ট নিতে পারবে। এটা ব্যাংকের অবশ্যই তার চাহিদার উপর ডিপেন্ড করে হবে, ন্যূনতম 3 মাস, আর কারো যদি প্রয়োজন হয় তাহলে রিভলভিং বেসিসে এটা সর্বোচ্চ 1 বছর। তবে কোন পদ্ধতিতে টাকা ধার দেওয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সংকটে থাকা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকেই ঋণ নিতে পারবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যৌথ নদী কমিশনে কোনো রাজনীতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি নেই, আর সে কারণেই দর কষাকষি ইস্যুতে দুর্বলতা রয়েছে। এমনকি আন্তর্জাতিক আদালতেও এককভাবে কোনো দেশ অভিযোগ জানাতে পারে না, যা বড় সমস্যা। এমন মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে ছিল অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনার। সেখানে এসব কথা বলেছেন উপদেষ্টা। তার বক্তব্য, বৃষ্টির পানির তথ্য লেনদেনের ইস্যুটি মানবিক এবং প্রতিবেশী হিসেবে এটাকে রাজনৈতিকভাবে দেখারও সুযোগ নেই। দুর্যোগ থেকে মানুষের প্রাণ রক্ষার জন্যই যৌথ নদী কমিশনকে তথ্য দিতে হবে। জানিয়েছেন এই বিষয়ে দ্রুতই ভারতের সাথে আলাপ শুরু হবে, তবে সেই ক্ষেত্রে সমঝোতা থাকতে হবে বলেও জানান উপদেষ্টা। বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। যে নদীর কথাই বলেন না কেন, যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই, কেন এটা আন্তর্জাতিক নদী। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফাঁকা গুলি ছোড়া সহ কয়েকটি ককটেলও বিস্ফোরণ করা হয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। সকালে উপজেলার সিএনবি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরে 2 নং সিএনবি বাজার এলাকায় দুটি পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে বাধে সংঘর্ষ। গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও। স্থানীয়রা জানায় এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান স্থানীয় যুবদল নেতা পলাশ। তার লোকজন কারখানা থেকে ঝুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দাও, পিস্তল এগুলো নিয়ে আসছে। মার্কেটের মধ্যে 3টা গাড়ি মানুষ আমাদের গাড়ি ঘুরে কৃষক দল ও যুব দলের কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। এ সময় ফাঁকা গুলিছোড়া সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। আহত হন উভয় পক্ষের কয়েকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝুট ব্যবসা নিয়ে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি আছে। এটা নিয়ে কেন গ্যাঞ্জাম হয়, কেন মারামারি হয়, এটা আপনারা ভালো জানেন। আমরা সবসময় সচেষ্ট, আমরা যেখানে সংবাদ পাচ্ছি সেখানেই মুখ করতেছি। এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় যমুনা টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আলী বাবুকে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। সকালে রাজধানীর ডিআরইউতে গুম, খুন এবং শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে, তাই সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কার করতে খুব বেশি দিন সময় লাগার কথা না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে পাশে চায় পার্শ্ববর্তী এই দেশটি। জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়।
বিএনপি চেয়ারপারসনের মতো মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়কের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান ডক্টর মঈন খান। এ সময় তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না, তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। মঈন খান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ মাহমুদুর রহমান মান্না। মানুষের যে মৌলিক অধিকার স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তার সাথে প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোকাহত সাংবাদিক সমাজ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, তথ্য উপদেষ্টা সহ পেশাজীবীরা। সকলেই এক বাক্যে স্বীকার করেন, সাংবাদিকদের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার ছিলেন রুহুল আমিন গাজী, যার জন্য কারাবরণও করতে হয়েছিল এই সাংবাদিককে। দেশের জন্য একসময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন রুহুল আমিন গাজী। এরপর বাকিটা জীবন সাধারণ মানুষের পক্ষে সাংবাদিকের কলম হাতে আর রাজপথে উচ্চকিত স্লোগানে। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বুধবার বৃষ্টিস্নাত দুপুরে তার প্রিয় প্রেস ক্লাবেই জানাজার নামাজ। আকাশে শোক ঘিরে ধরে উপস্থিত সাংবাদিকদেরও। বৃষ্টিতে উন্মুক্ত স্থানের পরিবর্তে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জানাজা। দীর্ঘদিন দৈনিক সংগ্রামে কাজ করা রুহুল আমিন গাজীর জানাজায় ইমামতি করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। কেবল সাংবাদিকরাই নন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এতে যোগ দেন। রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপেই ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। আর পেশাজীবী আন্দোলনের এমন ক্ষতি হয়েছে যে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। রুহুল আমিন গাজী ছিলেন একজন যোদ্ধা সাংবাদিক, যে কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে, শারীরিক নির্যাতনের হামলার আক্রান্ত হতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের এই সভাপতির নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের। আমাদের কাছে কোনো আপত্তি ছিল না, আমার বাবা আমাদের ছেলে আপনার সাথে সময় শেখার প্রতিষ্ঠান করেছে, লড়াই করেছে, দীর্ঘ 20 মাস কারাবরণ করেছে। সে চিকিৎসা পাননি, সেটা যদি পেয়েছে তাহলে হয়তো তাকে এত অবহেলা করে রাখা হতো না। জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয় রুহুল আমিন গাজীর মরদেহ। সেখানে জানাজায় যোগ দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।